আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মন্টুডে একাডেমিতে তোমাদের জানাই স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব নবম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি অর্থাৎ 2024 শিক্ষাবর্ষের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের নমুনা প্রশ্নের সমাধান নিয়ে মূলত আলোচনা করব। তোমরা জানো যে তোমাদের 6 জুলাই অর্থাৎ আগামীকাল তোমাদের ডিজিটাল প্রযুক্তি বিষয়ে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে। আর তোমরা এর আগে যে তোমাদের পরীক্ষাটা ছিল সেটাতে তোমরা দেখেছো যে আগের রাতে তোমরা কি পাইছিল, এই প্রশ্ন পাইছিলে এবং তার সমাধান পাইছো, কিন্তু আজকে হয়তো সেই সম্ভাবনা নাও থাকতে পারে, কেননা তোমাদের এই কিছু নির্দেশনা দিয়ে দিচ্ছে যে আসলে প্রশ্ন ফাঁস নাও হইতে পারে। তাহলে তোমাদেরকে এই জন্য মূলত কিছু নমুনা প্রশ্ন নিয়ে হাজির হয়েছে যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তা আমরা দেখে নিই যে আসলে তোমাদেরকে কোন কোন অধ্যায়গুলো তোমাদের সামষ্টিক মূল্যায়নের জন্য নির্ধারিত হয়েছিল। তার মানে আমরা দেখেছি যে তোমাদের পাঠ্য বইয়ের 1 থেকে 70 পৃষ্ঠা পর্যন্ত যে রয়েছে, অর্থাৎ প্রথম অধ্যায় অর্থাৎ ডিজিটাল আগামীর প্রস্তুতি এবং সাইবার ঝুঁকি সম্পর্কে জানি, তথ্য নিরাপত্তা নিশ্চিত করে, অর্থাৎ তোমার অধ্যায় 1 ও 2 অর্থাৎ এই দুটাই মূলত তোমাদের জন্য নির্ধারিত আছে। তো চলো আমরা এই অধ্যায় 1 এবং 2 এর উপর কিছু গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্ন দেখে নেই যেগুলো তোমাদের পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ বা পরীক্ষায় আসার মতো। তাহলে আমরা সর্বপ্রথম নমুনা প্রশ্ন হিসেবে একটা নিতে পারি যে এখানে কি বলা আছে যে ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যায় যে রাস্তার পাশে একজন অসুস্থ হয়ে পড়েছে। তারপরে একজন লোক তাকে সাহায্য করার চেষ্টা করছে এবং লোকটি অসুস্থ ব্যক্তিকে একটি নির্দিষ্ট ওষুধ খাওয়ান এবং এরপর সুস্থ ব্যক্তি অর্থাৎ অসুস্থ ব্যক্তি কি হয়ে যায়, সুস্থ হয়ে যায়। তাহলে এখানে কত জানতে চাচ্ছে কি যে অসুস্থ ব্যক্তিকে খাওয়ানো ওষুধটি তাকে সুস্থ করেছে কিনা, এই তথ্যের সত্যতা যাচাই করার জন্য তুমি কি কি তথ্য সংগ্রহ করবে তার কি দাও, যুক্তি দাও। তাহলে আমরা কি বলতে পারি যে নমুনা উত্তরে যে অসুস্থ ব্যক্তিকে খাওয়ানো ওষুধটি তাকে সুস্থ করেছে কিনা এই তথ্যের সত্যতা যাচাই করার জন্য নিম্নলিখিত তথ্য সংগ্রহ করা যেতে পারে। তাহলে 1 নম্বর বলতে পারি যে ওষুধের নাম এবং উপাদান, অর্থাৎ যে ওষুধটি খাওয়ানো হয়েছে তার নাম ও উপাদান জানা প্রয়োজন এবং এর মাধ্যমে জানা যাবে যে ওষুধটি কি ধরনের অসুস্থতার জন্য ব্যবহৃত হয়। তারপরে 2 নম্বর আমরা বলতে পারি যে অসুস্থ ব্যক্তির সঠিক অবস্থা এবং সুস্থ ব্যক্তির শারীরিক অবস্থা ছিল কি এবং তিনি আসলেই কোন সমস্যায় ভুগেছেন তা জানা প্রয়োজন এবং এতে বোঝা যাবে যে ওষুধটি তার সমস্যার জন্য উপযুক্ত ছিল কিনা। তারপর 3 নম্বরে আমরা কি বলতে পারি যে চিকিৎসা ইতিহাস, অর্থাৎ অসুস্থ ব্যক্তির পূর্বে চিকিৎসা ইতিহাস জানা দরকার এবং এতে বোঝা যাবে যে তিনি পূর্বে কোনো ওষুধ গ্রহণ করেছেন এবং এর ফলে কোনো প্রভাব দেখা গিয়েছে কি না। তারপরে 4 নম্বরে আমরা বলতে পারি যে স্বাস্থ্য বিশেষজ্ঞের মতামত, অর্থাৎ একজন স্বাস্থ্য বিশেষজ্ঞ বা চিকিৎসকের মতামত জানা প্রয়োজন। তারা এই পরিস্থিতিতে ওষুধটি উপযুক্ত কিনা এবং এটি দ্রুত প্রভাব কতটুকু যুক্তিযুক্ত তা ব্যাখ্যা করতে পারবে। এবং 5 নম্বরে আমরা বলতে পারি যে প্রাসঙ্গিক গবেষণা ও তথ্য, অর্থাৎ উক্ত ওষুধটি নিয়ে কোনো গবেষণা রয়েছে কিনা এবং তা কতটুকু কার্যকরী তা জানা যাবে এবং প্রাসঙ্গিক গবেষণা ও তথ্য সংগ্রহ করা প্রয়োজন। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এইবার তোমাদের জন্য আরেকটা নমুনা প্রশ্ন হতে পারে যে সাইবার হামলা সম্পর্কিত একটি সংবাদ পড়ে তা বিশ্লেষণ করে এবং এটি কি ধরনের হামলা ছিল এবং কিভাবে ঘটেছে, ফলে এর প্রভাব পড়েছে এবং এই ধরনের হামলা থেকে রক্ষা পাওয়ার উপায় নিচের একটি প্রতিবেদন তৈরি কর। তার মানে আমরা এই যে কি বলতে পারি যে নমুনা সমাধানে যে সংবাদের শিরোনাম হবে কি যে বাংলাদেশকে লক্ষ্য করে একটি সাইবার হামলা। তাহলে সংবাদের উৎস হতে পারে সেটা প্রথম আলো বা অন্য কোনো পত্রিকা হতে পারে। সংবাদের তারিখ মনে করো যে 23 আগস্ট 2023। এবার প্রতিবেদন তোমাদেরকে লিখতে বলা হচ্ছে। তাহলে এখানে আমাদেরকে কি বলতেছে মূলত যে সংবাদের বিবরণ গত 22 আগস্ট রাতে বাংলাদেশকে লক্ষ্য করে একটি সাইবার হামলা ঘটে এবং এই হামলায় বেশ কয়েকটি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট আক্রান্ত হয় এবং হামলার প্রভাব কি পড়ে যে এই হামলার ফলে আক্রান্ত ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টগুলো অকেজ হয়ে পড়ে এবং এতে ব্যবহারকারীরা তাদের কাজ করতে বা তথ্য পেতে সমস্যার সম্মুখীন হয়। তারপরে মূলত হচ্ছে হামলার প্রভাব। তাহলে এই হামলার ফলে আক্রান্ত ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টগুলো অকেজ হয়ে পড়ে এবং এতে ব্যবহারকারীরা তাদের কাজ করতে বা তথ্য পেতে সমস্যার সম্মুখীন হয়। তারপরে হামলা থেকে রক্ষা পাওয়ার উপায়।
তারপরে এই ধরনের হামলা থেকে রক্ষা পেতে সরকার ও ব্যক্তিগত প্রতিষ্ঠানগুলোকে নিম্নলিখিত পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে। তার কি? যে সাইবার নিরাপত্তা সচেতন বৃদ্ধি, সঠিক সফটওয়্যার এবং হার্ডওয়্যার ব্যবহার, নিয়মিত সফটওয়্যার এবং পাসওয়ার্ড আপলোড এবং সাইবার নিরাপত্তা পরিষেবা গ্রহণ করা। তারপরে ব্যক্তিগত এই হামলা থেকে রক্ষা পেতে যা যা করা প্রয়োজন এখান থেকে তোমরা একটু দেখে নেবে যে আসলে কি কি করতে হবে। এবার তারপরে আমরা নমুনা প্রশ্ন হিসেবে বলতে পারি যে সাইবার অপরাধ কি এবং সাইবার অপরাধ থেকে বেঁচে থাকতে তুমি কি কি পথ অবলম্বন করবা। তাহলে কি কি পথ অবলম্বন করা যেতে পারে? যে দেখো, এই যে সাইবার অপরাধ হলো কি ইন্টারনেট এবং ডিজিটাল প্ল্যাটফর্মগুলিতে অপরাধী কার্যকর করা এবং এগুলি সম্প্রতি বেড়ে গেছে কারণ ডিজিটাল প্রযুক্তি ব্যবহার এবং ডাটা সংগ্রহের বৃদ্ধি হয়েছে। এবং এই অপরাধগুলির মধ্যে রয়েছে ফিশিং, মেলওয়্যার, সময় অ্যাটাক এবং ডাটাবেস হ্যাকিং ইত্যাদি। এগুলো সাইবার অপরাধ থেকে বাঁচতে নিম্নলিখিত উপায় অবলম্বন করা যেতে পারে। যেমন সুরক্ষার জন্য প্রতিবেদন তৈরি করুন। তারপরে আমরা আরো কি করতে পারি? যে সুরক্ষা সফটওয়্যার ব্যবহার করুন। তারপরে সঠিক পাসওয়ার্ড ব্যবহার করুন। অর্থাৎ এই সকল কাজ করলে মূলত আমরা কি করতে পারি? এই কোথা থেকে মূলত এই যে সাইবার যে অপরাধ রয়েছে সেখান থেকে আমরা খুব সহজে কি পাবো? রক্ষা পাবো। এবার তারপরে যদি আমরা নিচের দিকে যদি তাকাই, এখানে আমাদের দেখো একটা কি বলতেছে এখানে, যে এখানে একটা নমুনা প্রশ্ন হিসেবে নিয়েছি কি যে বিদ্যালয়ের ওয়েবসাইটের বৈশিষ্ট্য বিশ্লেষণ ও প্রকাশনা প্রণয়ন। তাহলে এখানে আমাদের হচ্ছে কি হবে যে দলীয়ভাবে শিক্ষার্থীরা নিচে কাজগুলো করবে। অর্থাৎ দেখো প্রথমত কি করবে যে শিক্ষার্থীদের কয়েকটি দলে ভাগ করে দিয়ে তাদের নিজেদের বিদ্যালয়ের ওয়েবসাইট সম্পর্কে তথ্য অনুসন্ধান করতে দেওয়া হবে এবং প্রত্যেকে তথ্য সংগ্রহ করার ক্ষেত্রে অবশ্যই নিজেদের বিদ্যালয়ের কার্যপ্রণালী এবং একাডেমিক ও প্রশাসনিক ব্যবস্থাপনা বিবেচনা করে তথ্য সংগ্রহ করবে। এক্ষেত্রে দল অনুযায়ী কিছু নির্দিষ্ট কাজ তাদের অনুসন্ধানের পরিধি নির্ধারণ করে দেওয়া যেতে পারে। যেমন তোমার হচ্ছে দল ক এর জন্য নির্ধারিত কাজ। তোমরা একটু কাজগুলো এখান থেকে একটু দেখে নেবে আসলে দল ক এর কাজগুলো কি কি। তারপরে মূলত হচ্ছে দল খ এর কাজগুলো, অর্থাৎ দল খ কে আমরা কোন কোন কাজগুলো দিয়েছি তোমরা এখান থেকে একটু পড়ে নেবা। তারপরে দল গ, হ্যাঁ, দল গ এর কাজগুলো কি কি হতে পারে দেখো এখানে সব বলা আছে, তোমরা এখান থেকে একটু পড়ে নেবে এগুলো। তারপরে আমরা যদি নিচের দিকে যদি যাই, এইবার হচ্ছে 3 নম্বরে বলতে পারি কি যে এই যে ডিজিটাল প্রেজেন্টেশন, দেওয়ালিকা, চিত্র প্রদর্শনী, অডিও ভিডিও ইত্যাদির মাধ্যমে প্রকাশনাটি প্রস্তুত করবে এবং প্রকাশনার জন্য কন্টেন্ট প্রস্তুতে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার নিশ্চিত করতে হবে। এবং মূল্যায়ন হিসেবে দিন প্রকাশনার কন্টেন্ট তৈরির জন্য শিক্ষার্থীরা 3টি সেশন পাবে। অর্থাৎ তোমাদের যে এখানে কাজগুলো রয়েছে সেগুলো এখানে ভালোভাবে বলা আছে, তোমরা একটু দেখে নেবে 4 নম্বরে কি কাজ রয়েছে, তারপর 5 নম্বরে কি কাজ রয়েছে, তোমরা এখান থেকে একটু এগুলো পড়ে নেবে। হ্যাঁ, তারপরে আমরা নমুনা প্রশ্ন হিসেবে আরেকটা নিতে পারি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বা ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়ে যেখানে দেখা যাচ্ছে যে একজন পুলিশ কর্মকর্তা একজন কাকে এই যে একজন সাধারণ নাগরিককে মারধর করছে এবং ভিডিওটি দেখে জনগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং একই ঘটনা পরবর্তীতে গণমাধ্যমগুলোতে প্রচার হয়। তাহলে এখানে প্রশ্ন থেকে বলতেছে যে ভিডিওটি ভাইরাল হওয়ার ফলে কি কি ঘটনার সূত্রপাত হতে পারে বলে তুমি মনে করো তা বিশ্লেষণ করো। তার মানে আমরা কি বলতে পারি যে একটি ভাইরাল ভিডিওর ফলে যে ঘটনাগুলো সূত্রপাত হতে পারে তা সেগুলি হতে পারে যেমন হচ্ছে অভিযোগ ও অনুসন্ধান, তারপরে পুলিশ ও প্রতিক্রিয়া, সার্ভেলেন্স, তারপরে সামাজিক দুর্বলতা, সাধারণ নাগরিকের সংস্থা কর্তৃক অভিযোগ, তারপরে সরকারি প্রতিক্রিয়া ইত্যাদি বিষয় হতে পারে। তারপরে দেখো আরেকটা নমুনা প্রশ্ন এখানে নেওয়া হয়েছে যে কি কি কারণে একটি সংবাদ প্রভাবিত হতে পারে বলে তুমি মনে করো তা কি করে বিশ্লেষণ করো। তার মানে কি একটি সংবাদ প্রভাবিত হতে পারে নিম্নলিখিত কারণে, যেমন হচ্ছে সময় ও ঘটনা গুরুত্বপূর্ণতা, তারপরে বিশেষজ্ঞের মতামত ও মন্তব্য, তোমরা একটু এখান থেকে একটু এগুলো পড়ে নেবা। তারপরে গভীর প্রতিবেদন ও পরিবেশনার মাধ্যম, তারপরে সংবাদের আকর্ষণীয়তা ও সমৃদ্ধতা। তারপরে আমরা আরেকটা যদি নমুনা প্রশ্নের কথা বলি যে এই যে সোশ্যাল মিডিয়ার প্রোফাইল হ্যাকিং এর প্রতিরোধের উপায় কি কি হতে পারে তা দলগতভাবে পোস্টটা তৈরি করা। যেমন নমুনা সমাধান হতে পারে কি যে দুর্বল পাসওয়ার্ড ব্যবহার না করা, সন্দেহজনক লিঙ্ক এড়িয়ে চলা, তারপরে সোশ্যাল মিডিয়ার জন্য আলাদা ইমেইল ব্যবহার করা, নির্দিষ্ট সময় পর পর পাসওয়ার্ড পরিবর্তন করা, টু স্টেপ ভেরিফিকেশন সচল রাখা এবং অ্যাকাউন্ট অ্যাক্টিভ খেয়াল রাখা, ফ্রি ওয়াইফাই ব্যবহারে সতর্ক হওয়া এবং যত্র লগ ইন করা থেকে কি করতে হবে? বিরত থাকতে হবে।
এইবার তারপরে আমরা আরেকটা নমুনা প্রশ্ন হিসেবে নিতে পারি যে একটি গণমাধ্যম সংস্থা একটি নতুন গবেষণার ফলাফল প্রকাশ করেছে এবং যাতে বলা হয়েছে যে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের মধ্যে ভুল তথ্য ছড়ানোর প্রবণতা বেশি। তাহলে কত বলা হচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্য ছড়ানোর কারণগুলো কি কি, তারপর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্য ছড়ানোর অপরাধগুলোর জন্য কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে আর কি করে বর্ণনা করা। তার মানে আমরা উত্তরে কি বলতে পারি যে আমরা এবার উত্তরে বলতে পারবো যে কি বলতেছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্য ছড়ানোর বেশ কয়েকটি কারণ রয়েছে, যেমন তথ্য সংগ্রহ ও যাচাইয়ের অভাব, তারপর সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্যগুলো খুবই দ্রুত ছড়িয়ে পড়া, তারপরে ব্যবহারকারী প্রায়শই তথ্যগুলো সংগ্রহ এবং যাচাই করার আগে সেগুলো শেয়ার করে দেয় এবং এর ফলে ভুল তথ্য ছড়ানোর সম্ভাবনা বেশি। তারপরে মূলত হচ্ছে মানুষের প্রবৃত্তিকে একটু পড়ে নেওয়া, তারপর হচ্ছে ব্যক্তিগত ও রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। তারপর আরো কি থাকতে পারে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্য ছড়ানো রোধ করার জন্য নিম্নলিখিত পদক্ষেপ নিতে পারি, যেমন ব্যবহারকারীদের সচেতনতা বৃদ্ধি করতে হবে, তারপর তথ্য যাচাইয়ের সুযোগ বৃদ্ধি করতে হবে, তারপর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়ন্ত্রণ করতে হবে ইত্যাদি হতে পারে। তারপর আরেকটা নমুনা প্রশ্ন দেখো এখানে দেওয়া আছে যে একটি প্রতিষ্ঠান তাদের ব্যবসায়িক কার্যক্রমের বিভিন্ন দিক সম্পর্কে তথ্য সংগ্রহ করছে এবং তারা এই তথ্যকে উপস্থাপন এবং ভিজুয়ালাইজ করার জন্য এক্সেল ব্যবহার করতে চায় এবং এক্সেলে বিভিন্ন ধরনের ডেটা উপস্থাপন করা যায়। যেমন কত বলতেছে যে ডেটা উপস্থাপনের সময় প্রতিষ্ঠানটি কোন কোন বিষয় বিবেচনায় রাখতে হবে। এবং আমরা উত্তরে কি বলতে পারি যে ডেটা উপস্থাপনের সময় প্রতিষ্ঠানটি অবশ্যই নিম্নলিখিত বিষয়গুলো কি করতে হবে, মাথায় রাখতে হবে। যেমন ডেটার উদ্দেশ্য কি তা মাথায় রাখতে হবে, তারপরে ডেটার পরিমাণ এবং জটিলতা কি এটা মাথায় রাখতে হবে, তারপর ডেটার সঠিকতা বা নির্ভরযোগ্যতা, তারপরে ডেটার স্পষ্টতা বা এবং সংক্ষিপ্ততা। এবার তারপরে আমরা নমুনা প্রশ্ন হিসেবে আরেকটা নিতে পারি যে কোনো ঘটনা পর্যবেক্ষণের মাধ্যমে সত্য অনুসন্ধানের ক্ষেত্রে বিভিন্নভাবে পক্ষপাতিত্ব কাজ করতে পারে। এই ক্ষেত্রে পক্ষপাতী এড়ানোর জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে এই বিষয়ে তোমার মতামত দাও। তার মানে এই যে সত্য অনুসন্ধানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব সাধারণত কিছু পদক্ষেপ নেওয়া হতে পারে যা নিম্নলিখিত হতে পারে, যেমন তথ্য নির্বাচনের অগ্রাধিকার, তারপর হচ্ছে তথ্যের অকুশিমত ব্যবহার, তারপরে প্রমাণ বা সমর্থন নির্মাণ, তারপর সংবাদ স্পন্সরশিপ বা বিপণন, তারপরে অপসারণ এবং সাংবাদিক অভিবৃদ্ধি। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা অবশ্যই এই নমুনা কোশ্চেনগুলো একটু ভালোভাবে দেখে যাবো যাতে এই টাইপের কোনো কোশ্চেন আসলে যাতে তোমরা উত্তর দিতে পারো। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আজকের মতো এই পর্যন্ত। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।